আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বীভৎস তেমনই ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ কয়েক বছর আগের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিলেন। আমি তার ভাষায় ঘটনাটি এখানে তুলে ধরলাম। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে, দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা মদ খায়। আমি একথা জিজ্ঞাসা করতেই সেই ডোম, যিনি আমার লাশ কাটা শেখাচ্ছিলেন, তিনি হাসল এবং আমায় বলল, "ক্যান খাই, আস্তে আস্তে সবই বুঝবা।" আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি কিন্তু মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জ্বেলে রাখিস আর রাতে লাশ কাটা ঘরে কিন্তু ঢুকবি না। যা হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না, আর মনেও কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল, সাথে সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল, আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে নিয়ে উঠলাম। না, আর পারা যায় না, এমন গরমে কি করে মানুষ ঘুমায়। উঠে বসলাম। কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরই ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানালার ভেতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়েছে নাকি? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাচ দিয়ে চাঁদের আলোয়, আবছা আলোয় ঘরটা ভরে আছে। আমার মনে পড়ে গেল আজ থেকে ফাঁসি নেওয়ার 3 দিন আগের মরা ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতটাই বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। কোমর পর্যন্ত কোকড়া চুল তার ছড়িয়েছিল মাথার চারপাশে, আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে, আর তার হাত দুটো সামনের দিকে উঁচু হয়েছিল, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এক্ষুনি। আর তার লাল জিভটা আধ হাত বের হয়ে আছে। যে আমি কোনোদিন ভয় কি জিনিস জানতামই না, মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম অবলীলায়, সেই আমি, আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার উপর উঠে এসেছে। আমি দেখলাম সেই লাশটা জানালার কাছে দাঁড়িয়ে আছে পেছন ফিরে। তার কোমর পর্যন্ত চুল আর সাদা কাপড়ে পেটের ওপর ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সেই লাশটা আস্তে আস্তে পেছন ফিরে দাঁড়ালো, আর তার সে ভয়াল চোখ দিয়ে আমায় দেখতে লাগলো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আস্তে আস্তে থপ থপ করে এগোতে লাগলো। তার প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই আধ হাত বেরিয়ে আসা জিভ দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। এই বিভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেলল। আমি যে ভয়ে চিৎকার করব কেন জানি তাও করতে পারছিলাম না। দৌড়ে পালাবো, পাও যেন অবশ হয়ে গেছে। সে একদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে, আর আমার মনে হচ্ছে আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি? সেই ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ, আর কেউ নেই যে আমাকে এসে বাঁচাবে। যখন সে প্রায় আমার কাছে চলে এলো তখন যান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য লাশ ঘর থেকে যেভাবেই হোক
বাইরে চলে আসা, কিন্তু ভীষণ ভয়ে। আমি তখন অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমি আমার পেছনে ক্রমাগত সেই থপ থপ শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আমার আর নিস্তার নেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই। পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আমার জ্ঞান ফেরে। তারপর বেশ কিছুদিন আমি রাতের সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে রাতে ঘুমাতে পারতাম না। আজও সে কথা ভেবে আমি ভয়ে শিউরে উঠি।